গত কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাঁচলে গেছিলেন। মালদার চাঁচলে যেয়ে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি রয়েছেন রহিম বক্সিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। কে এই রহিম বক্সি? রহিম বক্সি হচ্ছেন মালতীপুরের বিধায়ক, এছাড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। শুভেন্দু অধিকারী চাঁচলের সভাতে দাঁড়িয়েই একেবারে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মালতীপুরের বিধায়ক রহিম বক্সিকে। তিনি বলেছেন, আগামী নির্বাচনে চাঁচলে কে জিতবেন তিনি বলতে পারবেন না। চাঁচলের সভা থেকে দাঁড়িয়ে যে মালতীপুর আসনে আর যেই জিতুক রহিম বক্সি জিতবেন না। তারপরেই কিন্তু একটা খবর বাংলা জুড়ে যথেষ্ট তোলপাড় হচ্ছে, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন মৌসম বেনজির নূর। 2019 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর তৃণমূল কংগ্রেস তাকে যথেষ্ট যোগ্য সম্মান দিয়েছিল, তাকে রাজ্যসভার সাংসদ করেছিল। তার 3 মাস এখনও রাজ্যসভার সাংসদের পদে সময়সীমা রয়েছে। সেই সময় তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তার কংগ্রেসে তিনি ফিরে গেছেন। এই মৌসম বেনজির নূর তিনি গণি পরিবারের সদস্য। মালদাতে কিন্তু গণি মিত একটা রয়েছে এবং গণি পরিবারেরও একটা ভোট রয়েছে। একসময় এখানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের নেতা ছিলেন এবিএ গনি খান চৌধুরী। তিনি কয়লা দপ্তরের মন্ত্রী হয়েছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, বহু কংগ্রেসের আমলে মন্ত্রিসভায় বহু মন্ত্রিত্ব তিনি ভোগ করেছিলেন এবং মালদাকে তিনি নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। সেই গণিমিত কিন্তু আজও অটুট রয়েছে মালদাতে, কারণ যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে এই এবিএ গনি খান চৌধুরীর পরিবারের কন্যা মৌসম বেনজির নূর তিনি নাকি মালতীপুর থেকে লড়তে পারেন। আরও একটা সম্ভাবনার কথা আসছে, সেটা হচ্ছে তিনি মালতীপুর ছাড়াও রতুয়াতে নাকি লড়াই করতে পারেন, যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন 80 ঊর্ধ্ব সমর মুখোপাধ্যায়। সেই আসনেও তিনি লড়াই করতে পারেন। তাহলে শুভেন্দু অধিকারী কোন ইঙ্গিত দিলেন? এই মালতীপুর বিধানসভায় মৌসম বেনজির নূর দাঁড়াবেন, এটা কি কার্যত তার কাছে পরিষ্কার ছিল? তাই তিনি বলেছেন রহিম বক্সিকে যে কোনো উপায়ে তিনি হারাবেন। তাহলে কি তলে তলে জাতীয় কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীও আলোচনা করছেন? কারণ মালদা এবং মুর্শিদাবাদে ভারতীয় জনতা পার্টি কিন্তু নতুন রণকৌশল নিয়েছেন। কেউ কেউ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন মুর্শিদাবাদে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে তারা নামিয়ে দিয়েছেন, কারণ মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংককে নাকি এই হুমায়ুন কবির ভেঙে দেবেন। কারণ মুসলিম সেন্টিমেন্টের সঙ্গে বাবরি মসজিদের নাম জড়িয়ে আছে। মুসলিম সেন্টিমেন্ট বাবরি মসজিদের পক্ষে রয়েছে। সেই বাবরি মসজিদ সেন্টিমেন্টকে হঠাৎ করে জাগিয়ে তুলেছেন এই বিতর্কিত হুমায়ুন কবির। কারণ তার রাজনৈতিক জীবন যদি বিশ্লেষণ করা যায়, দেখা যাবে একাধিকবার তিনি দল পরিবর্তন করেছেন। কখনো অধীর চৌধুরীর সঙ্গ নিয়েছেন, কখনো ভারতীয় জনতা পার্টির সঙ্গ নিয়েছেন। 19 সালে মুর্শিদাবাদ লোকসভা থেকে লড়াই করেছিলেন। তিনি আবার নতুন করে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি এখন নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। এই হুমায়ুন কবির বরাবরই বিতর্কিত মন্তব্য করেন। 19 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন, যোগী আদিত্যনাথের সঙ্গে হাত ধরে প্রচার করেছিলেন। তিনি আবার বাবরি মসজিদের স্বপ্ন দেখাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের। তা নিয়েও কিন্তু যথেষ্ট কটাক্ষ তাকে শুনতে হচ্ছে। কিন্তু এর পিছনেও নাকি শুভেন্দু অধিকারীর হাত আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করেন। অন্যদিকে মালদা, এই মালদাতেই চাঁচলে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সিকে। তিনি বলেছিলেন মালতীপুরে কে জিতবেন তিনি এই মুহূর্তে বলতে পারবেন না, কিন্তু রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু জিতবেন না। তাহলে মৌসম নূর যে এই মালতীপুরেই দাঁড়াতে পারেন, তা কি শুভেন্দু অধিকারীর কাছে সেই খবর ছিল? সেই জন্যই কি শুভেন্দু অধিকারী
চাঁচলের সভা থেকে দাঁড়িয়ে রহিম বক্সিকে তীব্র আক্রমণ করে বলেন যে এই মালতীপুর আসনে ভারতীয় জনতা পার্টি জিতবেন কিনা তিনি জানেন না। তাহলে কি তিনি জানেন যে মৌসুম বেনজির নূর তিনি কংগ্রেসের টিকিটে এই মালতীপুর থেকে দাঁড়াবেন? তিনি হয়তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট কাটাকাটিতে তিনি জয়লাভ করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু উঠছে। হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট ভাইরাল। তাহলে কি ভিতরে ভিতরে কংগ্রেসের সঙ্গেও শুভেন্দু অধিকারী যোগাযোগ রাখার চেষ্টা করছেন? না হলে কেন তিনি বললেন রহিম বক্সি হারবে, কে জিতবেন তিনি বলতে পারবেন না? প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।